বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সিআরপিসির ৪র্থ নাম্বার ক্লাসে আজকে যুক্ত হয়েছি। আমি ক্লাসের লিঙ্কটা আপনাদের যে সংশ্লিষ্ট মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দেব। আপনারা খুব অল্প সময়ের মধ্যে যুক্ত নেবেন এই প্রত্যাশা করছি। আমাকে একটু জানিয়ে ফেলবেন সাউন্ড ঠিক আছে কিনা, অন্য কোনো ইস্যু নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আপনাদের জন্য অপেক্ষা করছি, খুব দ্রুত যুক্ত হয়ে নেবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, অন্য কোনো ইস্যু নিয়ে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, বলছিলাম ভাই আমি ক্লাস নিচ্ছি 10:30টার পরে ফোন দিন, 10:30টার পরে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আপনারা উপস্থিতি এত কম কেন, ঘটনা কি? শীত তো শেষ, তারপরও পড়াশোনার দিকে তো ফিরতে হবে আপনাদেরকে, নাকি পরীক্ষা কবে হবে সেই অনিশ্চয়তায় দোদুল্যমান আছেন। পরীক্ষা যেদিন হোক পরীক্ষা তো হবে, প্রিপারেশন কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? আমি কিন্তু চাইলে আপনাদের ক্লাস অফ করে 2 মাস বসে থাকতে পারি। হুম, আপনাদের 2 মাস ক্লাস নিলাম না, 2 মাস পরে আবার শুরু করলাম, যেটা অনেকেই করে। আর আমি কিন্তু এটা করতেছি না। আপনাদের একটা সাবজেক্ট কয়েকবার পড়াচ্ছি, বারবার পড়াচ্ছি। এর কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনারা যাতে চর্চার মধ্যে থাকেন। মানে এগুলো সবই আপনাদের উদ্দেশ্য। এগুলো করে আমার তো লাভ নাই। আমার তো স্পেন্ড অফ টাইম। হ্যাঁ, যে এক জিনিস অনেকবার পড়ানো হচ্ছে। তা এটা আপনাদের উপকারার্থে। বাট এটা যে আপনাদের উপকারার্থে করা হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। বুঝছেন? যদি এটা না বুঝেন তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, এই সমস্যা আপনাদের।
সুতরাং আপনাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউয়াসলি যতবার একটা জিনিস পড়বেন, যতবার রিভিউ দিবেন, যতবার রিভাইজ করবেন, তত কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা যারা প্রিলি ব্যাচে আছেন, রিটেনের আগে তো আপনাদের পরীক্ষা হবে। রিটেনের স্টুডেন্ট দেখি 180 জন, 90 জন, 85 জন উপস্থিত থাকে। আর আপনারা কি দেখি 25, 26, 30 এই গ্রুপে মেম্বার আছেন প্রায় 300-র কাছাকাছি। এবং আপনাদের পরীক্ষা কবে হবে এই অনিশ্চয়তার কারণে আপনারা পেমেন্টও ঠিক মতো দেন না। বুঝতে পেরেছে? যে দেখা গেল স্যার পার্সিয়াল দিয়ে ভর্তি হইলাম, পরে দিয়ে দেবো, পরে আর খোঁজ থাকে। যাই হোক, এগুলো কমপ্লিট করে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যান। আল্লাহ তাআলা আপনাদেরকেও মঙ্গল করুক। কিন্তু পড়াশোনা যদি না করেন, আমারে নিয়ে বেটে গুলে খাওয়াই দিলেও লাভ হবে না। বুঝতে পেরেছেন? নিজের পড়াশোনাটা নিজের করতে হবে, বাকি হেল্প এন্ড সাপোর্ট যা লাগে সেটা দেয়া যাবে। কিন্তু আপনারা যদি পড়াশোনাই না করেন, ক্লাস না করেন, পড়াশোনা না করেন, এগুলো বলি, এগুলো নোট ডাউন না করেন, এগুলো রিভাইজ না দেন, তাহলে আমাকে গুলে খাওয়াই দিলে লাভ হবে না। বুঝতে পেরেছেন? আশা করি বুঝেছেন। যাই হোক, আমরা আজকে যে সাবজেক্টটা পড়বো সেটার নাম হচ্ছে সিআরপিসির 4র্থ ক্লাস। সর্বশেষ ক্লাসে আমরা দেখেছিলাম বিচার পদ্ধতি দেখেছিলাম, আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি দেখেছিলাম, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার বিচার কার্যক্রম কিভাবে পরিচালনা করে। আজকের এই ক্লাসে আমরা দেখব দায়রা আদালত যিনি আছেন বা দায়রা বিচারক যিনি আছেন, সেই বিচারকরা তাদের কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত করে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তো তাহলে দায়রা আদালতের বিচার পদ্ধতির যে বিষয়টা আছে, এই বিষয়টা মূলত আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, সেই ফৌজদারি কার্যবিধির সেকশন 265 ক, এই সেকশন 265 ক থেকে আলাপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে যাব দায়রা আদালতের বিচার পদ্ধতি। আচ্ছা, এখন দায়রা আদালতের দায়রা আদালতের যে বিচার পদ্ধতি আছে, সেই দায়রা আদালতের বিচার পদ্ধতি নিয়ে আমরা দেখি যে 265 বা 265 কতে কি বলা হয়েছে। আমাদের ফৌজদারি কার্যবিধির 265 তে প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দায়রা আদালতে মামলার বিচারের শুনানি করবে। তাহলে 265 থেকে মোটামুটি 265 আমাদের কি পর্যন্ত আমাদের মোটামুটি দেখতে হবে। তাহলে আমরা একটু দেখি দায়রা আদালতের বিচার পদ্ধতি। প্রথমে 200, তাহলে আমরা দেখি দায়রা আদালতে বিচার। আমরা বলেছিলাম 3টা ধরনের বিচার হতে পারবে, এটা রিপিট না করি। ম্যাজিস্ট্রেট আদালত অলরেডি দেখে ফেলেছি, ম্যাজিস্ট্রেট বুঝলে দায়রা বুঝতে খুব সহজ। 265 এ নামক যে ধারাটা আছে, এইখানে বলছে যে এই যিনি বাদী পক্ষে বা যেটাকে আমরা বলি প্রসিকিউশন পক্ষে, এই প্রসিকিউশন পক্ষে মামলা কে পরিচালনা করবে। বলছে দায়রা আদালতের প্রত্যেকটি বিচার সরকারি কৌশলী অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করে। দায়রা আদালতের অভিযোগকারীর পক্ষে সরকারি কৌশলী বিচার মামলা পরিচালনা করবে। এখন যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পিপি বা পাবলিক প্রসিকিউটর। তাহলে দায়রা আদালতে যে মামলা হয়, এই মামলার পক্ষ চালায় না, এটা চালায় বাদী পক্ষে বা প্রসিকিউশন পক্ষে। এই মামলাটা চালায় হচ্ছে সরকারি কৌশলী, যেটাকে আমরা পিপি বলে থাকি, অর্থাৎ সরকার পক্ষে এই মামলাটা পরিচালনা। এরপর 265 এখানে বলছে ডিসচার্জ বা যেটাকে আমরা বলে থাকি অব্যাহতি, আগের নয়। তাহলে জাস্ট মনে রাখবেন দেওয়া এই প্রিলির জন্য যে আমাদের যে ম্যাজিস্ট্রেট আদালত, সেই ম্যাজিস্ট্রেট আদালতের ডিসচার্জ হয় কত দ্বারায়? ম্যাজিস্ট্রেট আদালতের ডিসচার্জ হয় 241 এই অনুযায়ী। আর দায়রা আদালতের ডিসচার্জ হয় কত দ্বারায়? দায়রা আদালতের ডিসচার্জ হয় 265 আগের মতো যে আদালতের সামনে যে সকল নথিপত্র আছে, কাগজপত্র আছে, সেই কাগজপত্র উপস্থাপন করবে, নথিপত্র উপস্থাপন করবে। আদালত যদি প্রয়োজন মনে করে উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করবে। উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে আদালতের যদি মনে হয় যে এই মামলায় ইন্টারফেয়ার করার মতো, এই মামলায় আদালতের হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নাই, তাহলে আসামিকে কি করবে? অব্যাহতি প্রদান।
ঠিক আছে? অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। আচ্ছা, চাইলে আবার নতুন মামলা করতে পারবে, এটা আলাদা। এবার দেখেন 265 ডি, এখানে বলছে যেটা, সেটাকে আমরা বলে থাকি প্লে অ্যান্ড কনভিকশন। কি বলে থাকি? প্লে অ্যান্ড কনভিকশন। কনভিকশন, প্লে অ্যান্ড কনভিকশনটা কি? এই যেদিন অব্যাহতি, সরি, প্লে অ্যান্ড কনভিকশন নিতে, তাহলে যদি অব্যাহতি প্রদান না করে, দুঃখিত, 265 দিতে হবে চার্জ গঠন। চার্জ গঠন, তাহলে যদি অব্যাহতি প্রদান না করে, আদালত যদি দেখে যে প্রাইমা ফেসি কেস আছে, অর্থাৎ যে মামলাটা হলো, এই মামলায় আপাতত দৃষ্টিতে একটা মামলা হওয়ার মতো যে সকল উপাদান লাগে সেই সকল উপাদান আছে, অর্থাৎ অব্যাহতি দেওয়ার মতো তাকে কারণ নাই, তখন আদালত যে কাজটা করবে সেটা হচ্ছে চার্জ গঠন করবে। এবং যখন চার্জ গঠন করা হয়, এই চার্জ গঠন করে কত দ্বারায়? সেশন আদালতে 265 ডিতে, রেজিস্টার্ড আদালতে কত দ্বারায়? 242। যেদিন চার্জ গঠন করা হয়, এই দিন যে আসামি আছে সেই আসামিরা কাস্টডিতে থাকে। তারা যদি পালাতক থাকে তাহলে ভিন্ন বিষয়। এই চার্জ গঠনের দিন আদালত এই যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হলো তাকে সেই চার্জ পড়ে শোনায়, অর্থাৎ আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই অভিযোগে আপনার বিরুদ্ধে অমুক 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 ধারায় কি করা হলো? চার্জ গঠন করা হলো। ঠিক আছে? এখন এই যে চার্জ গঠন করা হলে তাকে আর একটা কোশ্চেন করা হয় যে তিনি এই যে তার বিরুদ্ধে অভিযোগটা আনয়ন করা হয়েছে, এই যে চার্জ গঠনটা তার বিরুদ্ধে করা হয়েছে, এই অভিযোগ তিনি স্বীকার করে নিচ্ছেন কিনা, অর্থাৎ তিনি এই দোষটাকে নিজের স্বীকার করে নিচ্ছেন কিনা। এখন এখানে দুইটা বিষয় হয়, একটা হচ্ছে তিনি নিজে দোষ স্বীকার করতে পারেন, আর তিনি এই দোষটাকে অস্বীকার করতে পারেন, অর্থাৎ তিনি তার অপরাধ যদি স্বীকার করে নেয় তাহলে যে কার্যক্রমটা হয় সেটা হয় 265 তে। এটাকে বলে থাকি আমরা প্লে অ্যান্ড কনভিকশন। প্লে অ্যান্ড কনভিকশন। তাহলে প্লে অ্যান্ড কনভিকশনটা কি? প্লে অ্যান্ড কনভিকশনটা, প্লে মানে স্বীকার করা, অ্যান্ড কনভিকশন মানে স্বীকারের উপর ভিত্তি করে দণ্ড দেওয়া। অর্থাৎ এই যখন চার্জ গঠন করলো, চার্জ গঠনের পর্যায়ে যখন আসামিকে জিজ্ঞেস করলো আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনয়ন করা হয়েছে, আপনি এই অভিযোগগুলোর সত্যতা স্বীকার করছেন কিনা, এইভাবে একটা কোশ্চেন করে। আবার আপনি দোষ স্বীকার করে নিচ্ছেন কিনা, এভাবেও কোশ্চেন করতে পারে। তাহলে এই যদি কোশ্চেন করে তাহলে তিনি প্লে অ্যান্ড কনভিকশন, অর্থাৎ এই স্বীকার করলে আদালত এই কনভিকশন দিতে পারে শুধুমাত্র এই দোষ স্বীকার। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপর হচ্ছে 265 যদি প্লে করে তাহলে আদালত এখানে কনভিকশন দিয়ে দিল, দণ্ড এই পর্যায়ে দিয়ে দিল, মামলা এখানে শেষ। এরপরে তিনি চাইলে আপিল টাপিল করতে পারবেন, এটা আলাদা বিষয়। কিন্তু যদি আদালত এই পর্যায়ে দণ্ড প্রদান না করে, তিনি যদি দোষ স্বীকার না করে, তাহলে আদালত প্রসিকিউশন পক্ষ, যেটাকে আমরা বলি বা বাদী পক্ষ, সেই প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যের জন্য একটা দিন ধার্য করে। প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যের জন্য একটা দিন ধার্য করবে, দিন ধার্য। এই যে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যের জন্য দিন ধার্য করলো, অর্থাৎ আদালত একটা ডেট ফেলাই দিবে, এই তারিখে কনভেনশন না করলে আদালত একটা ডেট। এই যে ডেটটা ফেলে দিল, এই ডেটের পরে যে কাজটা হয় সেটা হচ্ছে 265 কার্যক্রম শুরু হয়, অর্থাৎ প্রসিকিউশন পক্ষ সাক্ষ্য প্রদান। 265 সাক্ষ্য প্রদান। তাহলে এই যে সাক্ষ্য প্রদানের, সাক্ষ্য প্রদান কে করে? বলছে এই সাক্ষ্য প্রদান করে প্রসিকিউশন। প্রসিকিউশন সাক্ষ্য প্রদান। প্রসিকিউশনের সাক্ষ্য প্রদান করা মানে হচ্ছে এই যে পক্ষকে আহ্বান করবে, যে পক্ষ বাদী আছে সেই বাদী পক্ষের যে সকল সাক্ষী আছে, এই সাক্ষী হতে পারে বাদী পক্ষের আয়ও সাক্ষী আছে, ডাক্তার সাক্ষী আছে, বাদী নিজে আছে, বাদী যাদেরকে সাক্ষ্য মান্য করছে তারা আছে, এই প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য আহ্বান করবে। এই প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ করা হবে, এই প্রসিকিউশন পক্ষের সাক্ষীর জেরা করা হবে, এরপরে যদি আরো কিছু প্রয়োজন মনে হয় সেগুলো করবে। প্রসিকিউশন পক্ষ যে সাক্ষ্য পর্যায়ে যদি কোনো ডকুমেন্ট হাজির করতে চায় সেই ডকুমেন্ট হাজির করবে। আচ্ছা, এই সাক্ষ্য প্রদান করার পরে চলে যায় 265 এর কার্যক্রমে। 265 এই যে কার্যক্রমটা আছে, এই কার্যক্রমটাকে বলা হয় খালাসের কার্য, খালাস। এখন দেখেন এই খালাসটা আসলে কখন দেয়? একটা ফৌজদারি মামলা প্রমাণের দায় কার? একটা ফৌজদারি মামলায় আসামির কিছুই প্রমাণ করার দরকার নেই, সমস্ত মামলাটাকে দুইটা জিনিস প্রমাণ করতে হয় বাদীকে। একটা হচ্ছে মামলার ঘটনাটাকে প্রমাণ করতে হবে, ফ্যাক্ট, এই যে ফ্যাক্ট হয়েছে এই ফ্যাক্টটাকে প্রমাণ করতে হবে যে আগে এইরকম একটা জিনিসের অস্তিত্ব আছে। দ্বিতীয় প্রমাণ করতে হবে এই যাদেরকে তিনি আসামি করেছেন তাদের এই ফ্যাক্টের সাথে কে কতটুকু সংশ্লিষ্টতা আছে, এইটা তাকে প্রমাণ করতে সাক্ষী। তাহলে এই দুইটা প্রমাণের দায় কার? বাদীর বা প্রসিকিউশন পক্ষের।
এখন প্রসিকিউশন পক্ষ এটা প্রমাণ করবে কিভাবে? এইটা প্রমাণ করবে তিনি জবানবন্দি দিয়ে তার জেরা হবে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। শপথ আদালতে উপস্থিত হবে, সাক্ষ্য পাঠ করবে, এরপরে এখন যে বিষয়টা, প্রসিকিউশন পক্ষ যদি এটা প্রমাণে ব্যর্থ হয় তাহলে এই মামলাটা অপ্রমাণে হয়ে গেল। অর্থাৎ আদালত যদি দেখে 265 জি অনুযায়ী যে সাক্ষ্য প্রদান করা হলো, এই সাক্ষ্য প্রদানে যদি দেখে যে প্রসিকিউশন পক্ষ মামলায় আসামি বাদী যারা আছে বাদী পক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে, তখন আদালত 265 এই ধারা অনুযায়ী এই স্টেজে সে খালাস দিয়ে দিবে। এই যে খালাসটা, এখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে খালাস দিবে। কেন? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কিন্তু দণ্ড দেওয়া যাবে না, কিন্তু খালাস প্রদান করা। কিন্তু আদালত দেখলো যে প্রসিকিউশন পক্ষ তার মামলা আপাতত দৃষ্টিতে প্রমাণে সক্ষম হয়েছে, এখন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া উচিত। তখন আদালত হচ্ছে 265 আইয়ের যে কার্যক্রম, এই আইয়ের কার্যক্রম পরিচালনা, অর্থাৎ এই 265 আইয়ে যে বিষয়টা বলছে আত্মপক্ষ সমর্থনে আহ্বান করবে। এই যে আত্মপক্ষ সমর্থনে আহ্বান করে, এই আত্মপক্ষ সমর্থনে আহ্বান করা মানে হচ্ছে আপনার যারা আসামি আছেন সেই আসামিদের যদি কোনো সাক্ষ্য থাকে সেই সাক্ষ্য উপস্থিত করতে নির্দেশ দেওয়া হয়। এখন এই কার্যক্রমটাকে আবার 342 এর একই স্টেপ, অর্থাৎ এই দুইটা একই কার্যক্রমে হয়, আত্মপক্ষ সমর্থন এবং সাফাই সাক্ষ্য দুইটা একই সাথে হয়, আলাদা আলাদা হয় না। 342 এর স্টেপ এবং 265 আই সেম স্টেপই এবং একই সাথে এটাকে করা হয়। এখানে বলা হয় যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য প্রদান করা হয়েছে, এই যে সাক্ষ্য দেওয়া হয়েছে এই সাক্ষ্যগুলো আপনি শুনেছেন কিনা। এরপর জিজ্ঞেস করা হয় আপনি যদি সাক্ষ্য শুনে থাকেন তাহলে এই যে আসামিরা এই যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এর বিরুদ্ধে আপনারা কোনো সাক্ষ্য দেবেন কিনা। এরপরে আবার প্রশ্ন করে, যদি মনে করে যে সাক্ষ্য দেবে তাহলে একটা লিস্ট দেয়, ওইগুলো সাক্ষ্য গ্রহণ করে। যদি মনে করে যে না সাক্ষ্য দেব না, তারপরে জিজ্ঞেস করে যে আপনি কোনো ডকুমেন্ট উপস্থাপন করবেন কিনা আপনার সমর্থনে, কোনো দলিল উপস্থাপন করবেন। এই যে প্রশ্নগুলো করা হয় এটা মানে আত্মপক্ষ সমর্থনে তাদেরকে আহ্বান করা হয়। আবার এটাকে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে কি করা হয়, আহ্বান করা হয়। এই যে আহ্বানটা করলো, এই আহ্বান করার পরে তারা যদি সাক্ষী দেয় তাহলে সাক্ষী হবে। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে না আমরা আমাদের পক্ষ থেকে কোনো সাক্ষী উপস্থাপন করব। এরপর যে কার্যক্রমটা হয় সেটা হচ্ছে 265 যে এই যেতে যে কার্যক্রমটা হয় এখানে হচ্ছে যুক্তিতর্ক। তাহলে দেখেন একটা মজার বিষয় লক্ষ্য করেন যে যখন আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম দেখেছি তখন কিন্তু যুক্তিতর্ক নামে এই আদালতের কার্যক্রমে আলাদা কোনো স্টেপ ছিল না, কিন্তু এইখানে আমরা দেখি যুক্তিতর্ক নামে একটা স্টেপ রাখা হয়েছে। যে এখানে যখন এই আত্মপক্ষ সমর্থন হবে, আত্মপক্ষ সমর্থন হওয়ার পরে যুক্তিতর্কের দিন একটা দিন ধার্য করবে, এই যুক্তিতর্কের দিনে উভয় পক্ষ যুক্তিতর্ক করবে। এখন যুক্তিতর্কের সময় কি হয়, যুক্তিতর্কের সময় প্রথম হচ্ছে যিনি বাদী থাকেন এই বাদী প্রমাণ করার চেষ্টা করেন যে এই মামলাটা তিনি বিয়ন্ড রিজনেবল ডাউট, ফৌজদারি মামলার ক্ষেত্রে যে কনসেপ্টটা বলা হয়, যিনি বাদী থাকেন যুক্তিতর্কের দিনে এই বাদী প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি মামলা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করেছেন। বাদী এটা দাবি করেন যে আমি আমার মামলা সমস্ত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করেছি। এখন এটা বললেই তো হবে না, তিনি কি কি গ্রাউন্ডে এটা প্রমাণ করছেন। তিনি দেখান যে সাক্ষী যারা আছেন সাক্ষীদের বক্তব্য সঠিক, আরজির বক্তব্যের সাথে সাক্ষীদের বক্তব্য মিল আছে, যারা এই সাক্ষীদের যে বক্তব্য আছে সাক্ষীদের বক্তব্য থেকে তাদেরকে চ্যুত করা যায় নাই, এবং তার সাপোর্টে যদি কোনো কেস ল থাকে সেইগুলো এইখানে সাবমিট, এবং তখন এইটা দিয়ে তিনি প্রমাণ করতে চায় বিয়ন্ড রিজনেবল ডাউট তিনি প্রমাণ। আর যিনি আসামি আছেন আসামি পক্ষ যারা আছেন সেই আসামি পক্ষ এই যে মামলার যে ত্রুটি, সাক্ষীর যে ত্রুটি, মামলার ত্রুটি, সাক্ষীর যে ত্রুটি আছে সাক্ষীর ত্রুটি, এবং যদি আইনগত কোনো ত্রুটি থাকে আইনগত ত্রুটি এগুলো উপস্থাপন করে তারা কেন এই খালাস পাবে এই বিষয়টা ব্যাখ্যা করে যুক্তিতর্ক। তাহলে যুক্তিতর্কের সময় দুইটাই হয়, একটা হচ্ছে বাদী পক্ষ যারা থাকে তারা প্রমাণ করার চেষ্টা করে, আদালতকে কনভিন্স করার চেষ্টা করে যে আদালত কেন দণ্ড দিবে, আর যারা আসামি পক্ষ থাকে আসামি পক্ষ চেষ্টা করে এই মামলার কি কি ত্রুটি আছে এই ত্রুটির ভিত্তিতে কেন আসামি খালাস পাবে। আচ্ছা, এরপর যে কার্যক্রমটা হয় সেটা হচ্ছে 265 এই কার্যক্রমে আদালত রায় প্রদান করে। তাহলে যে সেশন আদালত আছে সেই সেশন আদালত
রায় প্রদান করে 265 কে অনুযায়ী। এই যে রায় বা যেটাকে আমরা জাজমেন্ট বলে থাকি, এই যে জাজমেন্ট বলে থাকি, এই জাজমেন্টটা আদালত যখন লিপিবদ্ধ করে তখন এই জাজমেন্টের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে এই জাজমেন্টটা আদালত চাইলে কাউকে খালাস দিতে পারে, তাহলে এই যে 265 এর যে খালাস আর এইসের যে খালাস, এই দুইটা খালাসের মধ্যে পার্থক্য কোথায়? 223 এর যে খালাস দেয় এখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে খালাস দিল, ঠিক আছে? অর্থাৎ যিনি আসামি পক্ষ আছে সেই আসামি পক্ষকে না দেখি, কারণ বাদী মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে, আদালত এইটা ধরে নিয়ে খালাস। আর 265 কেস এখানেও কিন্তু বাদী মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে, এটা ধরেই খালাস দেয়, বাট এখানে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, উভয় পক্ষকে যুক্তিতর্ক করার সুযোগ দেয়, তারপরেই খালাসটা। এই দুইটা খালাসের মধ্যে বেসিক পার্থক্য। আবার আর একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে আদালত দণ্ড প্রদান করতে পারে। তাহলে 265 কেতে যে দণ্ডটা দেয় আর 265 ইতে যে দণ্ডটা দেয়, এই দুইটার মধ্যে আবার পার্থক্য। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে 265 ইতে দণ্ড দিতে হলে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি তার যে দোষ বা তার যে অপরাধ, এই অপরাধ চার্জ গঠনের সময় স্বীকার করে নিয়েছে, এইটা আদালতকে প্রমাণ করতে হবে, আদালতকে দেখাতে হবে। আর 265 কেতে যদি দণ্ড দেয় তাহলে আদালত কইতে দেখাবে না, তখন আদালত দেখবে যে বাদী পক্ষ মামলা প্রমাণে সন্দেহাতীত ভাবে, রিজনেবল ডাউট, সন্দেহাতীত ভাবে মামলা প্রমাণে সফল হয়। বুঝতে পেরেছেন? বুঝেছেন কিনা? কোনো কমেন্ট আছে কিনা? তাহলে এইটাকে বলে থাকি, এটা হচ্ছে আমাদের যে সেশন আদালত আছে, সেই সেশন আদালতের যদি বিচার কার্যক্রম পরিচালিত করতে হয় তাহলে সেশন আদালতে এইভাবে বিচার কার্যক্রম পরিচালনা করে। যদি আমি আগেও বলেছি যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি বলতে সেশন আদালতের বিচার পদ্ধতি বোঝা খুব সহজ। কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা বিচার কার্যক্রম দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম কে কে করতে পারে, কোন ক্ষেত্রে কখন করতে পারে, এটা একটু দেখি। কোশ্চেন আছে কিনা? দ্রুত 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 জানিয়ে ফেলেন কোশ্চেন আছে কিনা। আচ্ছা, 265 কে 265 কে তো রায় ভাই, যে এই যুক্তি তর্কটা হওয়ার পরে, সাক্ষী হওয়ার পরে আদালত কি করবে? রায় প্রদান করবে। তাহলে রায়ে আদালত কি করতে পারে? কাউকে দণ্ডিত করতে পারে, আর মামলা না প্রমাণ করলে কাউকে খালাস দিতে পারে, আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো আর একটা পদ্ধতি। আমরা বলেছিলাম যে আমাদের ফৌজদারি মামলা 3 ধরনের বিচার পদ্ধতি আছে। একটা বলেছিলাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, একটা বলেছিলাম সেশন আদালতের বিচার পদ্ধতি, আর একটা বলেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা বিচার কার্যক্রম পরিচালিত হয়। তাহলে এখন আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার নিয়ে কথা বলবো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কে করতে পারে, কত ধারা অনুযায়ী, সেটা একটু দেখেন। সংক্ষিপ্ত পদ্ধতিতে যে বিচার কার্যক্রম আছে, সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম, সংক্ষিপ্ত পদ্ধতিতে যে বিচার কার্যক্রম আছে, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার নিয়ে কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির সেকশন 260 থেকে 265। এখন 260-এ বলছে কে কে বিচার করতে পারবে। বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে চাইলে 260 অনুযায়ী পারবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পারবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে। আর পারবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন যে কোনো ম্যাজিস্ট্রেট, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবে 260 ধারা। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, 265 কে নিয়ে কোশ্চেন আছে। আচ্ছা দেখেন, এটা বলেছি, এটা খুব সহজ জিনিস, তারপর আবার একটু রিপিট করি, শুরু থেকে হয়তো ক্লাসে ছিলেন না। 265 এইসে কখন খালাস দেয়? 265 এইসে খালাস দেয় শুধুমাত্র বাদীর সাক্ষ্য সমাপ্ত হলো, প্রসিকিউশন পক্ষের সাক্ষী সমাপ্ত হলো, আসামি সাক্ষী ছাড়াই, অর্থাৎ আসামি পক্ষকে আত্মসমর্থনের সুযোগ না দিয়ে যদি দেখা যায় যে বাদী তার মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাহলে আদালত যে খালাসটা দিবে, এই খালাসটা দিবে 265 এইসে। আর যদি দেখে যে না, বাদী পক্ষ আপাতত দৃষ্টিতে মামলা প্রমাণে সক্ষম হয়েছেন,
তখন আর 265 এসে আদালত খালাস দিবে। আদালত তখন আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 কি অনুযায়ী, আই অনুযায়ী অথবা 342 অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে, তাকে সাক্ষ্য উপস্থাপন করার সুযোগ দিবে, বাদী পক্ষ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য খণ্ডনের সুযোগ দিবে। এই সুযোগ দেওয়ার পরে আদালত উভয় পক্ষকে সুযোগ দেওয়ার পরে যুক্তিতর্কর পরে যে খালাসটা দিবে এটা দেবে 265 কি অনুযায়ী। আর যুক্তিতর্ক ছাড়া 342 ছাড়া আত্মপক্ষ সমর্থন ছাড়াও খালাস দিতে পারবে, তবে এই খালাসটা দিতে হবে 265। এই পার্থক্য এবার বুঝতে পেরেছেন কেন নজরুল ইসলাম? আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ক্ষমতাপ্রাপ্ত যে সকল ম্যাজিস্ট্রেট আছে এরা একটা মূল্যবানের সম্পত্তি বলেছে, যে চোরাই মাল বা যে সকল চোরাই মাল এর মূল্য যদি 5 লাখ টাকার কম হয় তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে হবে। তাহলে যে চোরাই মাল আছে সেই চোরাই মাল বা ক্ষতি, যে সম্পত্তির ক্ষতি হয়েছে সেই সম্পত্তির মূল্যমান যদি 5 লাখ টাকার কম হয়, 5 লাখের কম, তাহলে কোথায় বিচার করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতি আদালতে। সংক্ষিপ্ত পদ্ধতি 261 অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকেও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার সুযোগ দিতে পারে। তাহলে সেকেন্ড অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। এটা পারে কত ধারা অনুযায়ী? পদ্ধতিতে সেকশন 261। এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করে কতদিনের দণ্ড দিতে পারবে এটা বোঝা সেকশন 262। সেকশন 262 বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করে আদালত সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দিতে পারে। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করে আদালত কি করতে পারে? সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান, 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। ঠিক আছে, এখন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে সাধারণ বিচারের মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণ বিচারের ক্ষেত্রে আপনাকে চার্জ গঠন করতে হচ্ছে, সাধারণ বিচারের ক্ষেত্রে আপনাকে কি করতেছে? সাক্ষ্য লিপিবদ্ধ করতে হচ্ছে। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে 263 দ্বারাই বলছে যে সকল সংক্ষিপ্ত মামলা আপিল যোগ্য নয়, অর্থাৎ যে সকল মামলা আপিল করার সুযোগ নাই সেই সকল সংক্ষিপ্ত পদ্ধতির মামলা চার্জও গঠন করতে হয় না, সাক্ষীও লিপিবদ্ধ করতে হয় না। 263 দ্বারা বলছে যে সকল সংক্ষিপ্ত পদ্ধতির মামলা, যে সকল মামলা আপিল যোগ্য নয় সেই সকল মামলায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারে সেই সকল মামলায় কি করতে হবে না? আপনার সাক্ষ্য লিপিবদ্ধ করার দরকার নাই, সাক্ষ্য লিপিবদ্ধ করার দরকার নাই। আবার চার্জ গঠন করারও প্রয়োজন নাই, চার্জ গঠনের প্রয়োজন নেই। ঠিক আছে, এখন একটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে একটা ধারা এসেছে 264 এতে। জাস্ট একটা পয়েন্ট একটু মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালত যে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে, ম্যাজিস্ট্রেট আদালতের মোবাইল কোর্ট পরিচালনার যে ক্ষমতা, সেই মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে 264 ধারা অনুযায়ী। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির বিচার নিয়ে এতটুকু দেখলে চলবে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এখন বলবো চার্জ গঠন নিয়ে কথা বলবো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা সংক্ষিপ্ত পদ্ধতির বিচার নিয়ে? থাকলে করবেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা চলে যাব চার্জ গঠনে। দেখবো যে আদালত কিভাবে চার্জ গঠন করে, চার্জে কি কি ভুল হতে পারে। ঠিক আছে, আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট আদালতও চার্জ গঠন করে, সেশন আদালতও চার্জ গঠন করে, আবার সংক্ষিপ্ত পদ্ধতির যে আদালত আছে সেই সংক্ষিপ্ত পদ্ধতির আদালতের মামলায় যদি আপিল করা যায়, আপিল করার সুযোগ থাকে, আপিল যোগ্য মামলার ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষেত্রে চার্জ গঠন করতে হবে। তাহলে আমরা একটু দেখবো চার্জ গঠন নিয়ে কথা বলবো। 221 থেকে 240 দ্বারা পর্যন্ত আমরা একটু চার্জ গঠন নিয়ে কথা বলবো। কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে দ্রুত জানাবেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা চার্জ গঠনে চলে যাব দ্রুত।
আচ্ছা, আমার মনে হয় কোশ্চেন নাই, তারপরে কোশ্চেন থাকলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, চার্জ গঠনের যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আমাদের যে ফৌজদারি কার্যবিধি, এখন দেখেন, আচ্ছা এই যে চার্জ গঠন কেন দেখব, দেখেন প্রত্যেকটা মামলা সেশন আদালতে হোক আর ম্যাজিস্ট্রেট আদালতে হোক, এই মামলাটা যখন বিচারের জন্য বদলি হয়ে আসে, বিচারের জন্য বদলি হয়ে আসার পরে আদালতের কার্যক্রমটা হচ্ছে চার্জ গঠনের একটা শুনানি করা। এই চার্জ গঠনের শুনানি করা মানে কি, যে আদালত চাইলে ডিসচার্জ দিতে পারবে অথবা চার্জ গঠন করে দিবে। যদি ডিসচার্জ হয় তাহলে তো শেষ মামলা, যদি ডিসচার্জ না হয় তাহলে কি করবে, চার্জ গঠন করবে। এখন চার্জ গঠন কিভাবে করবে, আমরা বলছি ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করে 242 দ্বারায়, সেশন আদালত চার্জ গঠন করে 265 দ্বারায়, আবার সংক্ষিপ্ত পদ্ধতি যদি আপিল যোগ্য মামলা হয় তাহলে চার্জ গঠন করতে হবে। তাহলে এই যে চার্জ গঠন করতে হবে, এই চার্জ গঠন কি উপায়ে করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তাহলে চার্জ গঠনের পদ্ধতি, চার্জ গঠন, এই চার্জ গঠন নিয়ে কিভাবে চার্জ গঠন করবে এটা নিয়ে কথা বলেছে সেকশন 221 থেকে সেকশন 240। এখন সেকশন 221-এ বলছে 60টা পার্টিকুলার্স বলছে, বা চার্জ গঠনের যে কি কি বিবরণ থাকবে, এই ধরনের 7 ধরনের বিবরণের কথা বলছে, যে 7 ধরনের বিবরণ থাকবে, 7 ধরনের বিবরণ থাকবে। মানে কি কি বিবরণ থাকবে, প্রথম বলছে যে এই যে অপরাধ আছে, বলছে যে এই বিধির অধীন গঠিত অভিযোগের প্রত্যেক যে আসামি যে অপরাধ অভিযুক্ত উহার বিবরণ থাকবে। তাহলে কি থাকবে, প্রথম থাকবে অপরাধের বিবরণ থাকবে। অপরাধের, এটা কয় ধরনের বিবরণ থাকে, অপরাধের বিবরণ থাকবে, অর্থাৎ কি অপরাধ তিনি করেছেন, তিনি কি চুরি করেছেন নাকি ডাকাতি করেছেন নাকি খুন করেছেন, কাউকে জখম করেছেন, এটার বিবরণ থাকবে। এরপর যে বিষয়টা থাকবে, বলা হয়েছে উহার নির্দিষ্ট নাম থাকলে এই নামটা থাকবে। তাহলে এই অপরাধের বিবরণ থাকবে, অপরাধের নাম থাকবে, কোন অপরাধ হয়েছে। ধরেন একজন ব্যক্তি আর একজনকে আঘাত করেছে, তার মানে হচ্ছে এই অপরাধের নাম হচ্ছে হার্ট। একজন ব্যক্তিকে গুরুতর মানে মারাত্মক ভাবে জখম করেছে, এটার নাম কি, আপনার এটার নাম হচ্ছে গ্রিভিয়াস হার্ট। তাহলে এই প্রত্যেকটা অপরাধের নাম আছে, তাহলে অপরাধের বিবরণ থাকবে, এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে অপরাধের নাম। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে যদি কোনো অপরাধের নাম না থাকে তাহলে কি থাকবে, বলছে যদি অপরাধের নাম না থাকে, আচ্ছা 3 নম্বরে আগে একটু দেখি, 3 নম্বরে বলছে যে আইনের দ্বারা অপরাধটি সৃষ্টি হয়েছে তাহা উহার কোনো নির্দিষ্ট নাম না থাকলে তার সংজ্ঞা উল্লেখ করতে হবে। তাহলে যদি অপরাধের নাম না থাকে, কোনো নাম না থাকে, তাহলে কি থাকতে হবে, অপরাধের সংজ্ঞা উল্লেখ করতে হবে, যে কি অপরাধটা সংগঠিত করেছে। আপনারা মাদকের মামলা দেখবেন, মাদকের মামলায় কিন্তু অপরাধের ওভাবে স্পেসিফিক নাম থাকে না, তাহলে বলতে হয় যে অমুক ধারার যে সংজ্ঞা আছে এই সংজ্ঞায় তিনি অপরাধ করেছেন, অমুক ধারার অপরাধ তিনি করেছেন। এরপর দেখেন চতুর্থ যে বিষয়টা থাকে, চতুর্থ বিষয় বলেছে যে যে আইনের অধীনে অপরাধ হয়েছে, তাহলে ধরেন পেনাল কোড অনুযায়ী অপরাধ হতে পারে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ হতে পারে, যৌতুক আইন অনুযায়ী অপরাধ হতে পারে। তাহলে যে আইনে অপরাধ হয়েছে, যে আইনে অপরাধ হয়েছে, অপরাধ সেই আইনের নাম থাকবে, সেই আইনের নাম, অর্থাৎ কোন আইনে অপরাধ সংগঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে গেল 4টা। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পঞ্চম, পঞ্চম বলা হয়েছে কোন ক্ষেত্রে অভিযোগ প্রণয়ন করা হলে তার এই মর্মে বিবৃতি দেওয়া শামিল হয় উক্ত বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধের সৃষ্টির জন্য আইনগত যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করা হয়েছে। এখানে একটা বিবৃতি থাকবে, এই বিবৃতিটাকে, এই বিবৃতি হচ্ছে অপরাধ হতে হলে যে সকল শর্ত লাগে, অপরাধের যে সকল শর্ত হতে হয়, শর্ত পূরণ করেছে এইরকম একটা বিবৃতি থাকতে হবে। যেমন একজন ব্যক্তিকে আপনি একটা চিমটি দিয়েছেন, এখন এই যে চিমটিটা দিয়েছেন এটা মস্কারি করে চিমটি দিয়েছেন, সরল বিশ্বাসে চিমটি দিয়েছেন, কারণ তিনি একটা 323-এর মামলা করলো। অথবা একজন ব্যক্তির সাথে আপনার একটা ধাক্কা লেগেছে, আপনি ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেন নাই, তিনি একটা মামলা করলো, তাহলে কিন্তু এটা ভলান্টারি ইনজুরির সংজ্ঞা বা শর্তের মধ্যে পড়ে না। দ্যাট মিনস এইটা পড়ে না, এই কারণে ডিসচার্জ হবে। যদি এটা পড়ে তাহলে বলতে হবে যে এটা ভলান্টারি ইনজুরির শর্ত পূরণ করেছে, এই মর্মে এই চার্জে কি থাকতে হবে, একটা বিবৃতি থাকতে হবে। এরপর যে বিষয়টা ষষ্ঠ, ষষ্ঠ বলছে এই যে অভিযোগের ভাষা, এই অভিযোগের ভাষা কি হবে, বলছে এই অভিযোগের ভাষা সম্পর্কে 2 ভাবে আমি অভিযোগ গঠন করতে পারি, একটা হচ্ছে ইংরেজি অথবা আদালতের ভাষা। তাহলে আদালত চাইলে ইংরেজি ভাষায় অভিযোগ গঠন করতে পারে অথবা আদালতের ভাষা। এখন আমাদের প্রচলিত আদালতের ভাষা হচ্ছে বাংলা, তাহলে বাংলা ভাষায় চার্জ গঠন করা যাবে। সপ্তম যে বিষয়টা বলছি সেটা হচ্ছে পূর্ববর্তী দণ্ড। তাহলে কোনো ব্যক্তির যদি
পূর্ববর্তী দণ্ডের বিষয় থাকে, তাহলে পূর্ববর্তী দণ্ডটাও কি করতে হবে, উল্লেখ করতে হবে। পূর্ববর্তী দণ্ড বলতে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি একই ধরনের মামলা যদি দণ্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, যেমন চুরি, ডাকাতি, ছিনতে, এই যে সকল মামলা আছে, এই মামলা একবার দণ্ডিত হলে আবার যদি একই অপরাধ করে তাহলে দণ্ড কি করে, বৃদ্ধি পায়। আবার মাদকের মামলায় প্রথমবার করলে আপনাকে যে সাজা হবে, পরের বার যদি আপনি আবার অভিযুক্ত হন তাহলে সাজা কি হয়, যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, পূর্ববর্তী দণ্ডটাকে উল্লেখ করতে হবে। একটা চার্জে ম্যান্ডেটরিলি 60টা পার্টিকুলার্স থাকে। 222 ধারা অনুযায়ী আর একটা বিষয় বলছে, সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে বিবরণ থাকবে। তাহলে 221 ধারায় বলছে 60টা, আর 222 ধারায় বলছে যে কি কি থাকবে, সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে বিবরণ। সময় সম্পর্কে বিবরণ থাকবে, স্থান সম্পর্কে বিবরণ থাকবে এবং ব্যক্তি সম্পর্কে কি কোন ব্যক্তি কি করেছে এই সম্পর্কে একটা এই চার্জে বিবরণ থাকতে হবে, সুস্পষ্ট বিবরণ। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে চার্জের এলিমেন্ট গুলো দেখলাম। এখন চার্জ গুলো আপনি কয়টা চার্জ, একজন ব্যক্তি তো অনেকগুলো অপরাধ করতে পারে, 10টা অপরাধ করতে পারে, 20টা অপরাধ করতে পারে, আবার একজন ব্যক্তি একই ধরনের 2-3টা অপরাধ করতে পারে। তাহলে কতগুলো অপরাধের চার্জ আপনি একত্রে গঠন করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলছে সেকশন। তাহলে আমরা এখন দেখি অপরাধ কতগুলো অপরাধের চার্জ গঠন করবে, এই কনসেপ্ট গুলো নিয়ে কথা বলছে সেকশন 233 থেকে 239। তাহলে আমরা একটু দেখি অপরাধ অপরাধের চার্জ, অপরাধের চার্জ কতগুলো অপরাধের চার্জ গঠন করবে, কতগুলো অপরাধের চার্জ গঠন করবে, এটা নিয়ে কথা বলছে সেকশন 233 থেকে 239। এখন আমরা একটু দেখি কতগুলো অপরাধের চার্জ গঠন করবে। সেকশন 233, এটা যেভাবে ইংরেজিতে যে লাইনটা লেখা আছে এই লাইনটা একটু লিখে নেবেন, কারণ এভাবে কোশ্চেনে দিয়ে বলতে পারে যে এটা আপনারা জানেন মাঝে মাঝে এটা আসে যে এটা কোথায় আছে, এই ধরনের প্রশ্ন চলে আসে। তাহলে দেখেন সেকশন 33-এ বলছে সেপারেট চার্জ ফর ডিস্টিংক্ট অফেন্স, ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স অফ হুইচ এনি পারসন ইজ অ্যাকিউজড দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ। আপনারা একটু লিখে রাখেন, ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স, ফর এভরি distinct offense of which any person is accused, there shall be there shall be a separate charge, separate charge and separate right, তাহলে বলছে ফর এভরি ডিস্টিংক্ট অফেন্স, প্রত্যেকটা পৃথক অপরাধের জন্য, অফ হুইচ এনি পারসন ইজ অ্যাকিউজড, যে ব্যক্তি অভিযুক্ত হয়। তাহলে প্রত্যেকটা পৃথক অপরাধের জন্য যে ব্যক্তি অভিযুক্ত হয়, দেয়ার শ্যাল বি এ সেপারেট চার্জ, সেখানে আপনি একটা সেপারেট চার্জ গঠন করবেন, অর্থাৎ আলাদা চার্জ গঠন করবেন। আপনি যদি একত্রে 3টা অপরাধ করেন বা 3টা অপরাধ করছেন, 3টা অপরাধের জন্য আপনাকে কয়টা চার্জ গঠন করতে হবে, 3টা চার্জ গঠন করতে হবে, এন্ড সেপারেট ট্রাই, এবং আলাদা বিচার করতে হবে। তাহলে যতগুলো অপরাধ ততগুলো চার্জ, ততগুলো বিচার, যতগুলো অপরাধ ততগুলো চার্জ, ততগুলো বিচার। এখন এইটার আবার এক্সেপশন আছে, এই 233-এর এক্সেপশন হচ্ছে 234 থেকে 239, সেগুলো হচ্ছে 233-এর এক্সেপশন। এখন আমরা একটু দেখি 234-এ কি বলছে। 234-এ বলছে যে এটা গুলো কি ব্যতিক্রম, 233-এর ব্যতিক্রম। 234 দ্বারাই বলছে যে 1 বছরের মধ্যে 12 মাসে বা 1 বছরের মধ্যে যদি 3টে একই ধরনের অপরাধ হয় তাহলে একত্রে চার্জ, একত্রে বিচার। তাহলে বলছে 1 বছরের মধ্যে একই ধরনের 3টা অপরাধ হলে একত্রে চার্জ, একত্রে বিচার। তাহলে এক ব্যক্তি যদি 12 মাসের মধ্যে একই ধরনের, বলতে হচ্ছে যে অপরাধগুলোর দণ্ড সেম, একই ধরনের অপরাধ বলতে বুঝে যে অপরাধগুলোর দণ্ড সেম, একই দণ্ড। তাহলে সেই যেমন আপনি চুরি করলেও যে দণ্ড, এক্সটর্শন করলেও সেম দণ্ড, ঠিক আছে?
তাহলে যে সকল অপরাধের একই দণ্ড আছে, সেই সকল অপরাধ যদি 1 বছরের মধ্যে 3টে করেন, তাহলে এই 3টা পর্যন্ত চার্জ একত্রে গঠন করে একত্রে কি করা যাবে, বিচার করা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু চলে যাব সেকশন 235। এখানে বলছে যে সেম ট্রানজাকশনে যদি অনেকগুলো অপরাধ করা হয় তাহলে কি হবে। অর্থাৎ আপনি একত্রে অনেকগুলো অপরাধ করে ফেলেছেন। আপনি ধরেন একজন ব্যক্তি, রহিম নামে একজন ব্যক্তি, তিনি একটা বাড়িতে চুরি করতে গিয়েছেন। চুরি করতে গিয়ে তিনি তার দরজা ভেঙেছেন রাতে, অবৈধ অনুপ্রবেশ করেছেন রাতে, ওই বাড়িতে যিনি লোক ছিল তাদেরকে আঘাত করেছেন, এরপর তিনি চুরিও করেছেন। তাহলে দেখেন, তিনি ওই বাড়িতে অবৈধ প্রবেশ করলেন, ওই বাড়ির মালামালের ক্ষতি করলেন, আঘাত করলেন, তাহলে একত্রে অনেকগুলো অপরাধ করছেন, তাহলে কি হবে, এই বিষয় নিয়ে বলছে সেকশন 235। সেকশন 235 এর এখানে বলছে সেম ট্রানজাকশনে যদি অনেকগুলো অপরাধ হয়, সেম ট্রানজাকশনে যতগুলো অপরাধ ততগুলো চার্জ গঠন করতে হবে, কিন্তু বিচার কি হবে, বিচার একত্রে হবে। ঠিক আছে। মানে একজন ব্যক্তি সেম ট্রানজাকশন মানে হচ্ছে একত্রে যতগুলো কাজ করে। তাহলে ওই যে বললাম, একজন ব্যক্তি চুরি করতে গিয়ে তিনি দরজা ভেঙেছেন, দ্যাট মিনস হচ্ছে তার ক্ষতি সাধন করেছেন। এরপরে তিনি কি করছেন, ওই বাড়িতে অবৈধ প্রবেশ করেছেন, দ্যাট মিনস হচ্ছে তিনি অবৈধ প্রবেশের অপরাধ করেছেন। দ্বিতীয় হচ্ছে কি, ওই বাড়িতে তিনি মালামাল নিয়েছেন, দ্যাট মিনস চুরি করেছেন, এবং আসার সময় একজনকে আঘাত করেছেন। তাহলে একত্রে কিন্তু অনেকগুলো অপরাধ তিনি করেছেন। এই অপরাধগুলোর কি হবে, চার্জ কিভাবে হবে, বলছি এই অপরাধগুলো আলাদা আলাদা চার্জ হবে। চুরির জন্য একটা চার্জ, আঘাত করার জন্য একটা চার্জ, অবৈধ প্রবেশের জন্য একটা ধারায় চার্জ গঠন করে বিচার কি হবে, এই অপরাধগুলোর বিচার হবে একত্রে। তাহলে সেম ট্রানজাকশনে যদি অপরাধ হয় তাহলে আলাদা আলাদা চার্জ হবে, কিন্তু বিচার হবে কি একত্রে। তাহলে এটা কত দ্বারা, 233 দ্বারা ব্যতিক্রম। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে 239 ধারা। এই ধারাটা একটু দেখবো। এখানে বলেছে যে 7 ক্যাটাগরির ব্যক্তির চার্জ একত্রে বিচার করা যাবে। তাহলে 239, 235 বুঝতে পেরেছেন কিনা। এখন আমরা দেখবো 239 বলছে 7 শ্রেণীর ব্যক্তির একত্রে বিচার করা যাবে। 239 বলছে 7 শ্রেণীর ব্যক্তির একত্রে বিচার করা যায়, একত্রে বিচার। তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তি কারা, যাদেরকে আলাদা আলাদা বিচার না করে একত্রে বিচার করা যাবে। তাহলে এটা একটু দেখি 7 শ্রেণীর ব্যক্তি কারা। প্রথম বলা হয়েছে একই কাজে অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের। তাহলে একই কাজে অপরাধী ব্যক্তিদের একত্রে বিচার করা, দেখা গেল 4 জন মিলে চুরি করতে গিয়েছে। কয়জন মিলে? 4 জন। তাহলে এই 4 জনের কি আলাদা আলাদা বিচার করার দরকার আছে? নাই। যেহেতু 4 জন মিলে চুরি করতে গেছে, একই কাজে অপরাধী তারা হয়ে গেছে, তাহলে তাদের একই কাজে যারা অপরাধী হয় সেই ব্যক্তিদেরকে একত্রে বিচার করার সুযোগ আছে। এরপর বলছে অভিযুক্ত অপসহায়তাকারী প্রচেষ্টাকারী। তাহলে যিনি অভিযুক্ত আছে, সেই অভিযুক্তর সাথে যিনি অপসহায়তা করেছেন, মানে অ্যাবেটমেন্ট দিয়েছেন, অপসহায়তা বা প্রচেষ্টা যিনি করেছেন, সকলের একত্রে বিচার করা দরকার। তাহলে ধরেন একজন ব্যক্তি চুরির অভিযোগে অভিযুক্ত, তাহলে যে ব্যক্তি অপসহায়তা করবেন, অর্থাৎ চুরি করতে সহযোগিতা করছেন, তিনি চুরি করেন না, তাহলে তারও বিচার একত্রে করা যাবে। আবার আপনি মূল অফেন্ডার, আপনার সাথে আরেকজন প্রচেষ্টা করেছিল, সে পারে নাই, তাহলে তার কি করা যাবে, একত্রে বিচার করা যাবে। এরপর 3 নাম্বার বলছে যে 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই ধরনের অপরাধ। তাহলে 12 মাসের 234 ধারা অনুযায়ী যদি 12 মাসের মধ্যে যৌথভাবে একই ধরনের 3টি অপরাধ করেন, তাহলে এই যা অপরাধী আছে, এই যারা অপরাধী আছেন, যৌথভাবে যারা অপরাধ করেছেন, তাদেরকে একত্রে বিচার করা যাবে। 2 জন মিলে প্রথম একবার চুরি করছে, কিছুদিন পর 2 জন মিলে আবার চুরি করছেন, কিছুদিন পর 2 জন মিলে এক্সটর্শন করছেন, তাহলে কি এই 2 জন ব্যক্তি একবার চুরি, মানে আমরা সহযোগী সব সময়, তাহলে এদেরকেও কি করা যাবে, একত্রে বিচার করা যাবে। এরপর বলছে একই কার্যে ভিন্ন ভিন্ন অপরাধ সংগঠন করেন, একই কার্যে বা সেম ট্রানজাকশনে যারা ভিন্ন ভিন্ন অপরাধ করে,
ভিন্ন ভিন্ন অপরাধ, তাদেরকেও একত্রে বিচার করা যাবে। 6 জন মিলে ডাকাতি করতে গিয়েছে। একজনে কি করছে, ডাকাতি করেছে, একজনে ডাকাতি করতে গিয়ে খুন করেছে, একজনে ডাকাতি করতে গিয়ে আঘাত করেছে। তাহলে দেখেন, ডাকাতি করতে গেছে 6 জনে, কিন্তু কাজ কি ভিন্ন ভিন্ন কাজ তারা করেছে। তাহলে একই কার্যে যারা ভিন্ন ভিন্ন কাজ করবে, ভিন্ন ভিন্ন অপরাধ করবে, তাদেরকে একত্রে বিচার করার সুযোগ আছে। পঞ্চম যে ব্যক্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে চুরি, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং চোরাই মাল গ্রহণকারী বা দখলকারী। তাহলে যারা চুরি, বলপূর্বক গ্রহণ, তারপর বলছে আপনার বিশ্বাসভঙ্গের অপরাধ করে এবং এই সকল মালামাল যারা গ্রহণ করে, অর্থাৎ চোরাই মাল যারা গ্রহণ করে এবং দখল রাখে, চোরাই মাল গ্রহণ, চোরাই মাল গ্রহিতা ও দখলদার, এদের একত্রে বিচার করা যাবে। তাহলে যে ব্যক্তি চুরি করছে, চুরি করে রহিমের কাছে দিয়েছে, রহিম এই চোরাই মাল রাখলো, তাহলে যিনি চুরি করছেন তার সাথে রহিমের একত্রে কি করা যাবে, বিচার করা যাবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপর বলেছে যারা দণ্ডবিধির 411 এবং 414 দ্বারা অভিযুক্ত হয় 6, তাহলে পেনাল কোডের যারা 411 এবং 414 দ্বারা অভিযুক্ত হয়। 411 বলছে চোরাই মালের গ্রহিতা, চোরাই মালের রাখার সাজা, আর 414 বলছে যে অভ্যাসগত ভাবে যারা চোরাই মাল রাখে। তাহলে একজন ব্যক্তি তিনি অভ্যাসগত রাখেন না, তিনি চোরাই মাল রাখছেন। আর একজন ব্যক্তি আছে সেম চোরাই মাল অভ্যাসগত রাখছেন, মানে তিনি এইটারই কারবার করে, এই চোরাই মাল আনে, এগুলো এনেই বিক্রি টিক্রি করে। তাহলে এদেরও কি করা যাবে, একত্রে দণ্ড দেওয়ার বা একত্রে বিচার করার সুযোগ আছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে সপ্তম, মুদ্রা বা স্টাম্প সংক্রান্ত যে সকল অপরাধ আছে, এই মুদ্রা বা স্টাম্প সম্পর্কিত যে সকল অপরাধ আছে, এই অপরাধ করতে যারা সহযোগিতা করে, প্রচেষ্টা করে, তাদের একত্রে বিচার করা যাবে। মুদ্রা স্টাম্প সংক্রান্ত অপরাধ করতে যারা প্রচেষ্টা করে, সহায়তা করে, তাদের কি করা যাবে, একত্রে বিচার করা যাবে। তাহলে দেখেন, এগুলো হচ্ছে মুদ্রা বা স্টাম্প জাল। এখন মুদ্রা বা স্টাম্প জাল করতে একক ব্যক্তি করতে এটা হয় না। এটা হয় কি, এক পক্ষ থাকে তারা এই মুদ্রা বা স্টাম্প জাল করে, এক পক্ষ থাকে বিক্রি করে, এক পক্ষ থাকে কিছু ব্যক্তি থাকে যারা হচ্ছে এই যে পদ্ধতিতে এই মুদ্রা বা স্টাম্প জাল হবে সেই পদ্ধতি তারা ব্যবহার করে, কিছু পক্ষ থাকে যারা এই যন্ত্র আনায়ন করে, কিছু পক্ষ থাকে মার্ক লেভেলে এই টাকাটা কিভাবে সরিয়ে দেওয়া যাবে এই ব্যবস্থা করে। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরির ব্যক্তি থাকে। এক যিনি মেশিন আনে, তিনি জাল করে, তিনি বিক্রি করে, এইরকম সম্ভব না। তাহলে এই অপরাধের ক্ষেত্রে যে সকল ব্যক্তির এই অপরাধের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যারা সহায়তা করে, চেষ্টা করে, তাদের সকলকে কি করা যাবে, একত্রে বিচার করা যাবে। তাহলে এখানে দেখলাম 7 শ্রেণীর ব্যক্তিদেরকে একত্রে বিচার করা যায়। আমরা আগে বলছি যে আলাদা আলাদা বিচার করতে হবে, আলাদা আলাদা চার্জ হবে, এখন থেকে আবার 7 শ্রেণীর ব্যক্তিকে একত্রে বিচার করতে হবে। বুঝতে পেরেছেন কিনা, কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এরপর 2টা ধারা দেখবো। এই 2টা ধারা আসলে দণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়। চার্জ গঠনের ক্ষেত্রে যেমনই হোক না কেন, এই 2টা ধারা দণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়। একটা হচ্ছে 237 আর একটা হচ্ছে 238। তাহলে যদি দেখা যায় যে একটা অপরাধে অভিযুক্ত হয়েছে, সাক্ষ্য প্রমাণে ভিন্ন অপরাধ প্রমাণিত হয়েছে, ঠিক আছে, তাহলে যদি দেখা যায় যে একটি অপরাধে অভিযুক্ত হয়েছে, সাক্ষ্য প্রমাণে ভিন্ন অপরাধ প্রমাণিত হয়েছে, তাহলে কি দণ্ড দেওয়া যাবে কি? সেকশন 237, একটি অপরাধের চার্জ গঠন কিন্তু সাক্ষ্য প্রমাণে ভিন্ন অপরাধ প্রমাণ হয়েছে, তাহলে কি দণ্ড দেওয়া যাবে? হ্যাঁ, দণ্ড দেওয়া যাবে। 237 বলছে হ্যাঁ, দণ্ড দেওয়া যাবে। তাহলে ভিন্ন অপরাধের দণ্ড দেওয়া যাবে। যেমন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে, অভিযোগ হয়েছে আপনি ডাকাতি করছেন, বাট সাক্ষ্য প্রমাণে দেখা গেল ডাকাতির উপাদান নাই, শুধুমাত্র একটা চুরি হয়েছে। হ্যাঁ, আবার দেখা গেল আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনয়ন করা হয়েছে, এই অভিযোগটা ছিল আপনি কাউকে আঘাত করেছেন, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল না, আপনি আঘাত করেন, আপনি শুধু ভয় দেখাইছেন আঘাত। এটা হতে পারে। তাহলে ভিন্ন একটা অপরাধের চার্জ গঠন করে যদি সাক্ষ্য প্রমাণে ভিন্ন অপরাধ প্রমাণ হয়, তাহলে দণ্ড দিয়ে দেয়া যাবে। 238 এখানে বলছে যে লোক যদি গুরু অপরাধে চার্জ গঠন করা হয়,
কিন্তু প্রমাণ হচ্ছে লঘুদণ্ড। তাহলে যদি গুরু 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 অপরাধে, গুরু বানান কি এটা নাকি, গুরু অপরাধে চার্জ গঠন কিন্তু লঘু অপরাধ প্রমাণিত, অপরাধ প্রমাণ, তাহলে কি হবে? যদি বড় অপরাধের চার্জ গঠন করা হয় কিন্তু প্রমাণ হচ্ছে ছোট অপরাধ, তাহলে কি হবে? বলছে তাহলেও দণ্ড দেওয়া যাবে 238 ধারা। যেমন একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে মার্ডারের, কিসের চার্জ গঠন হয়েছে? মার্ডারের, বাট প্রমাণিত হয়েছে যে এটা মার্ডার হয় নাই, মূলত এই অপরাধ যেটা সংগঠন হয়েছে এটা হচ্ছে কালপাবেল হোমিসাইড। ঠিক আছে, তাহলে কালপাবেল হোমিসাইডের দণ্ড দেওয়া যাবে। একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 326 ধারায়, কিন্তু প্রমাণ হয়েছে যে অপরাধটা 323-এর, তাহলে যে বিষয়টা লঘু গুরু অপরাধে অর্থাৎ বড় অপরাধে চার্জ গঠন করে ছোট অপরাধেরও দণ্ড প্রদান করার সুযোগ আছে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চার্জে ভুল। আমরা চার্জে ভুলটা নেক্সট ক্লাসে দেখি, যেহেতু আপনাদের চার্জটা একটু কঠিন আছে, আপনারা এইটুকু আপাতত পড়ে ফেলেন। এতটুকু পড়ার পরে এরপরে আমরা এটা বুঝলে তাহলে চার্জে যে ভুল আছে এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আমি শ্রবণ করব, যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানে বিদায় নেব। আপনাদের যে রুটিন আছে সেই রুটিনটা অনুসরণ করবেন, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। যদি কোনো কারণে ক্লাসের টাইম বা ডেট চেঞ্জ হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে অবগত করব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। কোন এক্সামের আপডেট, কোন এক্সামের আপডেট জানতে চান? আপনাদের প্রিলি দেখেন রেজাল্ট দিতে পারতেছেন এক গ্রুপে, প্রিলি আপনার মার্চ এপ্রিল মে, মেয়ের আগে হওয়ার সম্ভাবনা খুব কম।